মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস। পড়ছি পুফি। আজ পড়ছি বইটির প্রথম পর্ব। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। আবুল কাশেম জোয়ারদার কোনো পশু পাখি পছন্দ করেন না। ছোটবেলায় তার বয়স যখন ৩, তখন একা ছাদে বসে পাউরুটি খাচ্ছিলেন। কথা নাই বার্তা নাই, দুটো দাঁড়কাক তার উপর ঝাঁপিয়ে পড়ল। একটা বসল তার মাথায়, অন্যটা পাউরুটি নিয়ে উড়ে গেল। কাক শিশুদের ভয় পায় না। জোয়ারদার চিৎকার করে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত দাঁড়কাকটা গম্ভীর ভঙ্গিতে মাথায় বসেই রইল। দুটা ঠোকর দিয়ে মাথা জখম করে দিল। পাখি অপছন্দ করার জোয়ারদার সাহেবের এটি হলো শানে নজল। পশু অপছন্দ করার পেছনে কুচকুচে কালো রঙের একটা পাগলা কুকুরের ভূমিকা আছে। জোয়ারদার তখন ক্লাস 4-এ পড়েন। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরছে। হঠাৎ পাগলা কুকুরটা ছুটে এসে তাকে কামড়ে ধরল। সব ছাত্র দৌড়ে পালালো। শুধু একজন তাকে রক্ষা করার জন্য ছুটে এলো। তার নাম জামাল। সে পড়ে ক্লাস 5-এ। জামাল তার বই নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিতে লাগলো। কুকুরটা তাকেও কামড়ালো। জোয়ারদার সাহেবের বাবা ছেলের নাভিতে 7টা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করলেন। জামালের কৃষক বাবার সেই সামর্থ্য ছিল না। তিনি ছেলের জন্য চাল পরার ব্যবস্থা করলেন। নবীনগরের পীর সাহেবের পানি পরা খাওয়ালেন। পাগলা কুকুরের কিছু লোম তাবিজে ভরে জামালের গলায় ঝুলিয়ে দেওয়া হলো। চাল পরা, পানি পরা এবং তাবিজে কাজ হলো না। জামাল মারা গেল জলাতঙ্কে। শেষ পর্যায়ে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে কুকুরের মতোই ঘর ঘর শব্দ করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে তুলতে মারা গেল। জামালের মৃত্যুতে জোয়ারদার সাহেবের মানসিক কিছু সমস্যা মনে হয়েছে। বাড়িতে যখন কেউ থাকে না, তখন তিনি জামালকে চোখের সামনে দেখতে পান। জামাল স্বাভাবিক ভঙ্গিতে ঘুরে বেড়ায়, অনিকার খেলনা নিয়ে খেলে। জোয়ারদার সাহেবের বয়স বেড়েছে, জামালের বাড়েনি। মৃত্যু আশ্চর্য ব্যাপার, মানুষের বয়স আটকে দেয়। অনিকা জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। সে এবার 5-এ উঠেছে। পড়াশোনায় সে অত্যন্ত ভালো। সে যে ইংরেজি স্কুলে পড়ে, তার প্রিন্সিপাল জোয়ারদার সাহেবকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা, উই আর প্রাউড টু হ্যাভ ইউর ডটার ইন আওয়ার স্কুল। চিঠিতে লেখা, উই আর প্রাউড টু হ্যাভ ইউর ডটার ইন আওয়ার স্কুল। জোয়ারদার তার মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসা প্রকাশ করতে পারেন না, লজ্জা লজ্জা লাগে। জোয়ারদার তার সঙ্গে গল্প করতে খানিকটা অস্বস্তি বোধ করেন। অস্বস্তি বোধ করার সঙ্গত কারণ আছে। মেয়ের কোনো প্রশ্নের জবাবই তিনি দিতে পারেন না। ছুটির দিনগুলো জোয়ারদার সাহেবের দুশ্চিন্তায় কাটে। এই দিনগুলোতে মেয়ে তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে। অনিকা তখন প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তিনি শুকনো মুখ করে বসে থাকেন। মাঝে মধ্যে স্ত্রীর দিকে তাকান। তার স্ত্রী সুলতানা মেয়েকে ধমক দেন, খাওয়ার সময় এত কথা কিসের? ধমকে কাজ হয় না। অনিকার ধারাবাহিক প্রশ্ন চলতেই থাকে। কিছু প্রশ্নের নমুনা, বিদ্যুৎ চমকের সময় কি হয় জানো বাবা? না তো। ইলেকট্রিক্যাল এনার্জি 3 ভাগে ভাগ হয়ে যায়, লাইট এনার্জি, সাউন্ড এবং হিট এনার্জি। ভালো তো। রিইনফোর্সড কংক্রিট কাকে বলে জানো? না। সব বড় বড় বিল্ডিং রিইনফোর্সড কংক্রিটে বানানো। ও আচ্ছা। কংক্রিট কি জানো? বলো তো কি? ভাত খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। ঠিক না কেন? এতে হজমের সমস্যা হয়। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে 2 রকমের অ্যাসিড বের হয়। এদের নাম বলতে পারবে? জোয়ারদার সাহেবকে হতাশ গলায় বলতে হয়, না। অনিকার 6 নম্বর জন্মদিনে জোয়ারদার ধাক্কার মতো খেলেন। তার মেয়ে একটা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বিড়ালের বাচ্চা কুচকুচে কালো, শুধু লেজটা সাদা।
বিড়ালের মাথায় সাদা স্পট আছে। বিড়াল কোলে অনিকাকে দেখে মনে হচ্ছে এ মুহূর্তে তার মতো সুখী বালিকা কেউ নেই। সে বিড়ালের গালের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে বিড়ালের মতো মিউ মিউ করছে। বাবা, এর নাম পুফি। আমি জন্মদিনে গিফট পেয়েছি। বলতো বাবা, কে দিয়েছে? জানি না, ছোট মামা দিয়েছে। জোয়ারদার বিরক্ত গলায় বললেন, একে নিয়ে সানাসানি করার কিছু নেই। নেই কেন বাবা? বিড়াল নানান ডিজিজ ছড়ায়। অনিকা বলল, বিড়াল কোনো ডিজিজ ছড়ায় না বাবা। পশু ডাক্তার পুফিকে ইঞ্জেকশন দিয়েছেন। তার নখ ছোট মামা নীল কাটার দিয়ে কেটে দিয়েছে। আজ মেয়ের জন্মদিন, কঠিন কোনো কথা বলা ঠিক না। জোয়ারদার বারান্দায় চলে গেলেন। বারান্দাটা সুন্দর, চিকের পর্দা দিয়ে আলাদা করা। সুলতানা 4টা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে। গাছগুলো বড় হয়ে গ্রিল বেয়ে উঠেছে। চিকের পর্দা না থাকলেও এখন চলে। তারপরও পর্দা খোলা হয়নি। বারান্দাটা জোয়ারদারের সিগারেট কর্নার। সারাদিনে গুনে গুনে তিনি 5টা সিগারেট খান। কয় নম্বর সিগারেট কখন খাবেন সব হিসাব করা। চতুর্থ সিগারেট সন্ধ্যা মিলাবার পর ধরাবার কথা। সন্ধ্যা মিলাতে এখনো অনেক বাকি। তারপরও জোয়ারদার সিগারেট ধরালেন। বিড়ালের বাচ্চা তার মেজাজ নষ্ট করে দিয়েছে। সুলতানা বারান্দায় ঢুকে বললেন, মুখ ভোতা করে এখানে বসে আছো কেন? জোয়ারদার স্ত্রীর কথার জবাব দিলেন না। সুলতানা বললেন, তুমি ড্রেস বদলাও, পায়জামা পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছে। দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হয়ে যাচ্ছে মানে কি? তুমি ভুলে গেছ, অনিকার জন্মদিনে রঞ্জু পার্টি দিচ্ছে। কেক আসবে সোনারগাঁও হোটেল থেকে, খাবার আসবে ঢাকা ক্লাব থেকে। একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবেন, জাদুকর শাহিন না কি যেন নাম। জোয়ারদার বললেন, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর আসছে। সুলতানা স্বামীর কপালে হাত দিয়ে বললেন, জ্বরের বংশও নাই, তারপরেও মনের শান্তির জন্য একটা প্যারাসিটামল খাও। জোয়ারদার বললেন, প্যারাসিটামল আমি খাবো, কিন্তু রঞ্জুর বাড়িতে যাব না, তাকে আমি পছন্দ করি না। এ কথা তোমাকে আগেও কয়েকবার বলেছি, আজ আবার বললাম। সুলতানা কঠিন মুখ করে জোয়ারদারের সামনে বসতে বসতে বললেন, কেন পছন্দ করো না? কোনো কারণ ছাড়াই পছন্দ করি না। মানুষের পছন্দ অপছন্দের সবসময় কারণ লাগে না। তোমাকে আমি বলেছি, কোনো কারণ ছাড়াই আমি বিড়াল অপছন্দ করি। তুমি মেয়ের জন্মদিনে যাবে না? জন্মদিন অন্য কোথাও হলে যাব। রঞ্জুর বাড়িতে হলে যাবে না? না। বাসার সবাই কিন্তু যাচ্ছে, কাজের মেয়ে দুটাও যাচ্ছে। যাক। আর শোনো, বিড়ালটাকে সঙ্গে নিয়ে যাবে, ওই বাড়িতে রেখে আসবে। তুমি জানো জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি কি মেয়ের জন্য কোনো গিফট কিনেছ? না, ভুলে গেছি। একজন কিন্তু মনে রেখেছে, বিশাল আয়োজন করেছে। করুক, বিড়াল অবশ্যই রেখে আসবে, তার বাড়িতে রেখে আসবে। আমাকে বলছো কেন? তোমার মেয়েকে বলো, সেই সাহস তো নেই। কঠিন গলায় আমার সঙ্গে কথা বলবে, রঞ্জুর সঙ্গে কথা বলবে মিনমিন করে, আর মেয়ের সামনে তো ভেজা বেড়াল। সবাই জন্মদিনে চলে যাবার পর জোয়ারদার লক্ষ্য করলেন, ওরা বিড়াল রেখে গেছে। বিড়াল সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যেন বহুকাল ধরে সে এখানেই বাস করে, সবকিছু তার চেনা। একবার লাফ দিয়ে টিভি সেটের উপরে উঠল, সেখান থেকে নেমে সোফায় বসল। সোফা পছন্দ হলো না। সোফা থেকে নেমে মেঝেতে জোয়ারদারের স্যান্ডেল কামড়াকামড়ি করতে লাগলো। তিনি কয়েকবার হেই হেই করলেন। পুপি স্যান্ডেল ছাড়ল না। স্যান্ডেল মুখে কামড় দিয়ে ধরে রান্নাঘরে চলে গেল। জোয়ারদার বুঝলেন তাকে শাস্তি দেওয়ার জন্যই বিড়াল সুলতানা রেখে গেছে। টেলিফোন করে সুলতানাকে কঠিন কিছু কথা অবশ্যই বলা যায়। জোয়ারদার তা করলেন না, নিজেই চা বানিয়ে বারান্দায় এসে বসলেন। বিড়ালটা একটা তেলাপোকা ধরেছে, তেলাপোকা নিয়ে খেলছে।
মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে। তেলাপোকা প্রাণ ভয়ে কিছু দূর যাবার পরই বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ছে। দৃশ্যটা দেখতে খারাপ লাগছে না। জোয়ারদার আগ্রহ নিয়ে তেলাপোকা এবং বিড়ালের ঘটনা দেখছেন। ইংরেজিতে ক্যাট অ্যান্ড মাউস গেম বাগধারা আছে, কিন্তু বিড়াল তেলাপোকা নিয়ে কিছু নেই। তেলাপোকার ইংরেজি কি? জোয়ারদার তেলাপোকার ইংরেজি মনে করতে পারলেন না। অনিকাকে জিজ্ঞেস করলেই সে বলে দেবে। মেয়েকে টেলিফোন করবেন নাকি করবেন না এ বিষয়ে মনস্থির করতে তার সময় লাগছে। তিনি কোনো সিদ্ধান্তই দ্রুত নিতে পারেন না। অনিকাই তাকে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে মুক্ত করল। সেই টেলিফোন করল। চিকন গলায় বলল, হ্যালো বাবা, মা তোমাকে বলতে বলল টেবিলে তোমার জন্য খাবার ঢাকা দেওয়া আছে। আচ্ছা। মাংসটা মাইক্রোওয়েভে গরম করে নিও। আচ্ছা। অনিকা, তেলাপোকার ইংরেজি কি? তেলাপোকার ইংরেজি তুমি জানো না? জানতাম, এ মুহূর্তে মনে পড়ছে না। তেলাপোকার ইংরেজি ককরোচ। ও আচ্ছা। আরেকটা ইংরেজি আছে, অয়েল বিটল। বাবা, টেলিফোন রাখি। একজন ম্যাজিশিয়ান এসেছেন, তিনি ম্যাজিক দেখাবেন। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। মামা আমাকে একটা সাইকেলও দিয়েছেন। বাবা, তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে। আচ্ছা। রাত 9টায় জোয়ারদার রাতের খাবার খেয়ে নেন। তিনি শরীরটাকে সুস্থ রাখুন বইতে পড়েছেন ডিনারের অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যেতে হয়। বইয়ের নিয়ম মেনে তিনি রাত 11টা পর্যন্ত জেগে থাকেন। 11টা পর্যন্ত জাগতে হবে বলে তিনি প্রতি রাতেই একটা ছবি দেখেন। 11টা বাজা মাত্রই ডিভিডি প্লেয়ার বন্ধ করে দেন বলে কোনো ছবিরই তিনি শেষটা দেখতে পারেন না। ছবির শেষটা না দেখার সামান্য অতৃপ্তি নিয়ে তিনি ঘুমোতে যান। বালিশে মাথা ঠেকানো মাত্রই ঘুমিয়ে পড়েন। তার 13 বছরের বিবাহিত জীবনে এই রুটিনের তেমন কোনো ব্যতিক্রম হয়নি। রাত 8টা বাজে। বাড়িতে কেউ নেই বলেই মনে হয় আগেভাগে খিদে লেগেছে। তিনি ঠান্ডা খাবার খেতে পারেন না। মাইক্রোওয়েভে খাবার গরম করার বিষয়টাও জানেন না। নানান বোতাম টিপাটিপি করতে হয়, টাইমার সেট করতে হয়। এর চেয়ে ঠান্ডা খাবার খাওয়াই ভালো। খাওয়ার টেবিলের কাছে গিয়ে তাকে থমকে দাঁড়াতে হলো। মাংসের বাটি উপর হয়ে আছে, টেবিলে মাংস ছড়ানো, ভাতের বাটির ঢাকনা খোলা, প্লেটে মাংসের ঝোল মাখা বিড়ালের পায়ের ছাপ, ডালের বাটিতে মৃত তেলাপোকা ভাসছে। যে তেলাপোকা নিয়ে পুপি খেলছিল তাকেই এনে ডালের বাটিতে ফেলেছে। বদবিড়ালের এই কাণ্ড। জোয়ারদার ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে টিভির সামনে বসলেন। ডিভিডির বোতাম চাপতেই ছবি শুরু হলো। মনে হয় ভূতপ্রেতের কোনো ছবি। কবর খুঁড়ে কফিন বের করা হচ্ছে। গভীর রাত। কবরের পাশে লণ্ঠনের আলো ছাড়া কোনো আলো নেই। কবর খুঁড়ছে রূপবতী তরুণী এক মেয়ে। মেয়েটার মাথার চুল সোনালি। জোয়ারদার আগ্রহ নিয়ে ছবি দেখছেন। বিড়ালটাও তার মতো আগ্রহ নিয়ে ছবি দেখছে। সে বসেছে জোয়ারদারের ডান পায়ের কাছে। ইচ্ছে করলেই প্রচণ্ড লাথি মেরে বিড়ালটাকে উচিত শিক্ষা দেওয়া যায়। তিনি শাস্তি দিচ্ছেন না, জমা করে রাখছেন। সব শাস্তি একসঙ্গে দেয়া হবে। সুলতানা ফিরুক স্বচক্ষে বিড়ালের কীর্তিকলাপ দেখুক, তারপর শাস্তি। শাস্তি হবে দ্বীপান্তর, বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসা। বস্তা শাস্তির কিছু নিয়মকানুন আছে। বিড়ালের সঙ্গে গোটা 10 ন্যাপথলিন দিয়ে বস্তার মুখ বন্ধ করতে হয়। ন্যাপথলিনের কড়া গন্ধে বিড়ালের ঘ্রাণশক্তি সাময়িক নষ্ট হয়। তখন তাকে দূরে ফেলে দিয়ে এলে সে আর গন্ধ শুকে শুকে ঘরে ফিরতে পারে না। কলিং বেল বাজছে। জোয়ারদার উঠে দাঁড়ালেন। তার সঙ্গে বিড়ালও উঠে দাঁড়াল। গায়ের আড়মোড়া ভাঙল, হাই তুলল। তারপর ও লাফ দিয়ে টিভি সেটের উপরে বসে পড়ল। জোয়ারদার দরজা খুললেন। অনিকা বিড়াল হাতে দাঁড়িয়ে আছে। বিড়ালের গালের সঙ্গে তার গাল লাগানো। এর মানে কি? অনিকা বিড়াল নিয়ে গিয়েছিল? তাহলে টিভির উপরে যে বিড়ালটা বসে আছে সেটা কোত্থেকে এসেছে? জোয়ারদার দৌড়ে বসার ঘরে এলেন।
সেখানে কোনো বিড়াল নেই। তিনি প্রতিটি ঘর খুঁজলেন, বিড়াল নেই। সুলতানা বললেন, কি খুঁজছ? কিছু না। টেবিলে খাবার ছড়িয়েছ কেন? জোয়ারদার হতাশ চোখে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। সুলতানা বললেন, কাজটা কি তুমি আমার উপর রাগ করে করলে? তা না। তুমি না যাওয়ায় মঞ্জু বেশ মন খারাপ করেছে। মেয়ের জন্মদিন উপলক্ষে সে আমাকে একটা শাড়ি দিয়েছে, তোমাকে একটা গরম চাদর দিয়েছে। পছন্দ হয়েছে কিনা দেখো। পছন্দ হয়েছে। না দেখেই বললে পছন্দ হয়েছে? গায়ে দিয়ে দেখো। জোয়ারদার চাদর গায়ে দিয়ে দরজা খুলে হঠাৎ বের হয়ে গেলেন। এমনও তো হতে পারে বিড়ালটা নিচে আছে। প্রতিটি ফ্ল্যাট বাড়ির গ্যারেজে কিছু বিড়াল থাকে। ড্রাইভারদের ফেলে দেওয়া খাবার খেয়ে এরা বড় হয়। গ্যারেজে কোনো বিড়াল পাওয়া গেল না। জোয়ারদার এজি অফিসে কাজ করেন। তার পোস্টের নাম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। এজি অফিস হল ঘুষের কারখানা। অর্থমন্ত্রী বা রাজস্ব বোর্ডের প্রধানের নিজের চেক পাস করতে হলেও ঘুষ দিতে হয়। টাকার পরিমাণের উপর ঘুষের অঙ্ক নির্ধারিত। এজি অফিসের লোকজন অঙ্কে পাকা। জোয়ারদার সাহেব এই অফিসে হংস মধ্যে বকযথা। তিনি ঘুষ খান না। একবারই তিনি কিছুক্ষণের জন্য ঘুষ নিয়েছিলেন, লাল রঙের একটা ফাউন্টেন পেন। এই কলমের বিশেষত্ব হচ্ছে রাতে কলমের গা থেকে আলো বের হয়। ঘরে বাতি না থাকলেও এই কলম দিয়ে লেখা যায়। অনিকা এমন একটা কলম পেলে আনন্দে লাফালাফি করবে ভেবেই তিনি সহকর্মীর কাছ থেকে কলমটা নিলেন। সহকর্মীর নাম খালেক। সে বলল, স্যার ফাইলটা রেখে গেলাম, পাশ করে দেবেন, পার্টি ঝামেলায় আছে। বিকেল 4:21 পর্যন্ত ঝামেলায় পড়া পার্টির ফাইল হাতে নিয়ে বসে রইলেন। দুপুরে লাঞ্চ খেলেন না। বিকেল 4:26 তিনি খালেককে ফাইল এবং কলম ফেরত দিলেন। খালেক বলল, স্যার আপনি আজীব মানুষ, কলমটা আপনি রেখে দেন, ফাইলে সই করার দরকার নাই, আমি অন্য ব্যবস্থা করব। জোয়ারদার বললেন, না। খালেক নিজের মনে আবারও বলল, আজীব আদমি। জোয়ারদারকে আজব মানুষ ভাবার কোনো কারণ নেই, তার চরিত্রে অদ্ভুত কিছু নেই। অফিস থেকে বেইল রোডের বাসায় ফিরেন হেঁটে। বাসায় ফিরেই গোসল সেরে বারান্দায় বসে এক কাপ চা খান। চায়ের সঙ্গে দিনের তৃতীয় সিগারেটটি খেতে হয়। চা নিয়ে সুলতানা আসেন এবং প্রতিদিনের মতো জিজ্ঞেস করেন, চায়ের সঙ্গে কিছু খাবে? বাসায় দিনাজপুরের চিড়া আছে, চিড়া ভেজে দেব? তিনি বলেন, না। মাখন মাখিয়ে টোস্ট বিস্কিট দেব? না। রাতে কি খাবে? যা রান্না হবে তাই খাবো। মাঝে মাঝে সুলতানা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, তোমাকে বিয়ে না করে একটা যন্ত্র বিয়ে করলে আমার জীবনটা সুখের হতো। যন্ত্রে একবার চাবি দিয়ে দিলাম, যন্ত্র তার মতো চলছে, আমাকে কিছু করতে হচ্ছে না। সুলতানা লম্বা বাক্যালাপের দিকে গেলেই জোয়ারদার সিগারেট ধরান। কথার পিঠে কথা বলার অভ্যাস জোয়ারদারের নেই। সন্ধ্যা মিলিয়েছে। জোয়ারদার বারান্দায় বসে আছেন। চা এবং সিগারেট শেষ হয়েছে। দুপুরে লাঞ্চ করেননি বলে ক্ষুধাবোধ হচ্ছে। আজ মনে হয় 9টার আগেই খেতে হবে। এর মধ্যে রান্না হবে কিনা কে জানে। পুফিকে কোলে নিয়ে অনিকা বারান্দায় ঢুকল। জোয়ারদারের সামনে বসতে বসতে উজ্জ্বল মুখে বলল, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বাবা, শুনলে তুমি চমকে উঠবে। কি ঘটনা? পুফি যাতে বাথরুম করতে পারে এই জন্য আমি একটা প্লাস্টিকের থালায় বালি দিয়ে উত্তর দিকের বারান্দায় রেখেছি। এতেই কাজ হয়েছে। সে এখন তার বাথরুমে বাথরুম করে। ভালো। অদ্ভুত ব্যাপার না বাবা? আমার কি ধারণা জানো বাবা? আমার ধারণা বিড়ালদের ভাষা আছে, তারা এ ভাষায় নিজেদের মধ্যে কথা বলে। তুমি শুধু হু হু করছ, কথা বলছো না। শরীরটা ভালো লাগছে না। পুফিকে একটু কোলে নেবে? একটু কোলে নাও না প্লিজ, ও তোমার কোলে যেতে চাচ্ছে।
দেখো না কেমন করুণ চোখে তাকিয়ে আছে। জোয়ারদার দেখলেন বিড়ালটা সত্যি তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার ডান চোখের উপর কালো দাগ। তিনি যে বিড়ালটা দেখেছেন তার চোখের উপর দাগ ছিল কিনা তিনি মনে করতে পারলেন না। বাবা, আজ ক্লাসে খুব লজ্জার একটা ঘটনা ঘটেছে, বলবো? মাকে বলেছিলাম। মা বলল এ ধরনের পচা গল্প যেন আমি কখনো না করি। তুমি শুনবে? তোমার মা যখন নিষেধ করেছে তখন থাক। আমার খুব বলতে ইচ্ছা করছে। তাহলে বলো। আমাদের ইংরেজি মিস আজ ক্লাসে ঢুকেই শব্দ করেছেন। আমরা সবাই চেষ্টা করেছি না হাসতে। তারপর মিসের করুণ মুখ দেখে হেসে একে অন্যের গায়ে গড়িয়ে পড়েছি। জোয়ারদার বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। শব্দ করেছেন মানে কি? খারাপ শব্দ। জোয়ারদার অবাক হয়ে বললেন, শব্দের আবার ভালো খারাপ কি? অনিকা বলল, বাবা তুমি এত বোকা কেন? পুফির যত বুদ্ধি আছে তোমার তাও নেই। ম্যাডাম ফার্ট করেছেন। তার মানে কি? অনিকা বলল, এর মানে কি বলতে পারবো না। তোমাকে ডিকশনারি এনে দিচ্ছি, ডিকশনারিতে দেখো। অনিকা বাবার কোলে ইংরেজি ডিকশনারি দিয়ে গেল। জোয়ারদার ডিকশনারি খুললেন। এই শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আবার নাউন হিসেবে ব্যবহার করা হয়। ভার্ব হল টু লেট এয়ার ফ্রম দ্য বাউলস কাম আউট থ্রু দ্য এনাস। নাউন হল অ্যান আনপ্লেজেন্ট, বোরিং অ্যান্ড স্টুপিড পারসন। জোয়ারদারের মনে হল তিনি এরকমই একজন, বোরিং এবং স্টুপিড। তিনি পরপর দুবার বললেন, আই এম এ ফার্ট, আই এম এ বিগ ফার্ট। রাতে জোয়ারদার একা খেতে বসলেন। খেতে বসে লক্ষ্য করলেন সবার মধ্যে গোপন এক ধরনের ব্যস্ততা। জোয়ারদার বললেন, তোমরা খাবে না? সুলতানা বললেন, তোমাকে বলতে ভুলে গেছি, রঞ্জু আরেকটা নতুন গাড়ি কিনেছে। নাম আলফ্রাড, 40 লাখ টাকা দাম। জোয়ারদার বললেন, ওর নতুন গাড়ি কেনার সঙ্গে তোমাদের না খাওয়ার কি সম্পর্ক? রঞ্জু গাড়িটা পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। গাড়ি নিয়ে লং ড্রাইভে যাবে। ও আচ্ছা। আমরা কুমিল্লা চলে যাব। রাতে থাকব কুমিল্লা বার্ডে। ভোরবেলা ঢাকা রওনা হব। তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে যাবে না? না, আমি কাজের মেয়ে দুটোকেও নিয়ে যাচ্ছি। সকাল 8টার আগেই ঢাকা ফিরব। তোমার ব্রেকফাস্টের সমস্যা হবে না। আচ্ছা। জোয়ারদার লক্ষ্য করলেন কাজের মেয়ে দুটি বিপুল উৎসাহে সাজগোজ করছে। সুলতানা রাত কাটানোর জন্য বাইরে কোথাও গেলেই কাজের মেয়ে দুটিকে নিয়ে যান। মেয়ে দুটির বয়স 16-17। দুজন যমজ বোন। আগে নাম ছিল হাবিবা, হামিদা। সুলতানা নাম বদলে রেখেছেন তুহিন, তুষার। এরা সারাক্ষণ সাজগোজ নিয়ে থাকে। মেয়ে দুটি জন্ম থেকেই রূপ নিয়ে এসেছে। সুলতানা ঘষে মেজে এদের প্রায় নায়িকা বানিয়ে ফেলেছেন। লাক্স চ্যানেলাই সুপারস্টারে পাঠালে 3rd বা 4th হয়ে যেতে পারে। অপরিচিত কেউ এলে সুলতানাকে জিজ্ঞেস করেন, এরা আপনার বোন নাকি? সুলতানা চাপা আনন্দ নিয়ে বলেন, এই দুইটা আমার কাজের মেয়ে। এই তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন? গেস্টকে চা দিবি না? গেস্ট খুবই লজ্জা পান। গেস্টদের লজ্জা সুলতানা উপভোগ করেন। সুলতানা রাতে যখন থাকেন না তুহিন, তুষারকে রেখে যেতে শঙ্কা বোধ করেন। পুরুষ মানুষকে বিশ্বাস করা আর শকুন বিশ্বাস করা একই। শকুন মরা গরু দেখলে ঝাঁপিয়ে পড়বে, পুরুষও মেয়ে মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়বে, মৃত মেয়ে মানুষ দেখলেও ঝাঁপ দিবে। রাতের খাবার শেষ করে ছবি দেখতে বসে জোয়ারদার লক্ষ্য করলেন বিড়ালটা তার চেয়ার ঘেঁষে বসে আছে। ওই দিনের সেই বিড়াল, এতে কোনো সন্দেহ নেই। একটা ছোট্ট প্রভেদ অবশ্য আছে। অনিকার বিড়ালটার ডান চোখের উপর সাদা দাগ, এটার বাঁ চোখের উপর কালো সাদা। এমন কি হতে পারে এই বিড়ালটা অনিকার বিড়ালের যমজ? তুহিন, তুষারের মতো এরাও যমজ বোন। অনিকার বিড়ালের নাম পুফি, এটার নাম দেওয়া যেতে পারে কুফি।
জোয়ারদার বললেন, এই কুফি, কুফি। বিড়াল ঘর ঘর শব্দ করল। নাম পছন্দ হয়েছে কি হয়নি বোঝা গেল না। বিড়াল রহস্য নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, হুটহাট চিন্তায় কাজ হবে না। জোয়ারদার ছবিতে মন দিলেন। মন বসছে না, তবুও জোর করে তাকিয়ে থাকা। ওয়েস্টার্ন ছবি, বন্দুক পিস্তলের সরাসরি। অনিকার ঘর থেকে হাসির শব্দ শোনা গেল। এই শব্দে জোয়ারদারের শরীর প্রায় জমে গেল। হাসির শব্দ তার পরিচিত, জামালের হাসি। অনেকদিন পর খালি বাড়ি পেয়ে জামাল এসেছে। মাঝখানে অনেকদিন তিনি জামালকে দেখেননি, হয়তো আজ আবার দেখবেন। তিনি এখন কি করবেন? ছবি দেখতে থাকবেন নাকি উঠে পাশের ঘরে যাবেন? জোয়ারদার উঠে দাঁড়ালেন। জামাল বিড়ালটাকে নিয়ে খেলছে, টেনিস বল দূরে ছুঁড়ে মারছে। বিড়ালটা মাথা দিয়ে ঠেলতে ঠেলতে বলটা জামালের কাছে নিয়ে আসছে। এক একবার বল আনছে আর জামাল বলছে, কুফি ভালো, কুফি ভালো। এমন কি হতে পারে জামাল যে জগৎ থেকে এসেছে কুফিও সেই জগৎ থেকে এসেছে? কুফি এই পৃথিবীর কোনো বিড়াল না। জোয়ারদার কাপা কাপা গলায় বললেন, জামাল। জামাল ফিরে তাকালো। জোয়ারদারের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার খেলায় মগ্ন হয়ে গেল। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছবি দেখতে গেলেন। ছবির মূল নায়ককে এখন ফাঁসিতে ঝুলানো হচ্ছে। ছবির মাঝখানে নায়ক ফাঁসিতে ঝুললে বাকি ছবি কিভাবে চলবে কে জানে। জোয়ারদার ছবিতে মন দিতে পারছেন না। জামালের হাসি তাকে বারবার চমকে দিচ্ছে। এর মধ্যে মোবাইল ফোন বাজছে। সুলতানা ফোন করেছেন। তার গলার স্বরে অপরাধী অপরাধী ভাব। সুলতানা বলল, এই কি করছ? ছবি দেখছি। কি ছবি? নাম বলতে পারবো না, ওয়েস্টার্ন ছবি। ছবিতে এখন কি দেখাচ্ছে? বারের দৃশ্য, দুজন মগ ভর্তি করে বিয়ার খাচ্ছে। বাচ্চা একটা ছেলের হাসির শব্দ পাচ্ছে। সেও কি বারে? জোয়ারদার ইতস্তত করে বললেন, তোমাকে একটা জরুরি বিষয়ে টেলিফোন করেছে। রঞ্জু প্ল্যান চেঞ্জ করেছে। ও আচ্ছা। রঞ্জু ঠিক করেছে কুমিল্লা যাবে না, সরাসরি কক্সবাজার যাবে। সাইমন হোটেলে বুকিং দিয়ে ফেলেছে। ও যে কেমন পাগল টাইপ তুমি তো জানো। ভালো তো। সুলতানা বললেন, কয়েকদিন একা থাকতে হবে, তোমার কষ্ট হবে। সরি। আমি রাজি হতাম না, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে। সে যে কি খুশি। আমি মনে হয় তোমার ছবি দেখায় ডিস্টার্ব করছে। তাহলে রাখি। আচ্ছা। নিয়মের ব্যতিক্রম করে জোয়ারদার পুরো ছবি দেখলেন। জামালের হাসির শব্দ এখনো পাওয়া যাচ্ছে। জোয়ারদার ঘুমোতে গেলেন রাত 12টায়। জামাল এখন বিড়াল নিয়ে বিছানায় উঠেছে। খেলার ভঙ্গি পাল্টেছে। জামাল বিড়ালের সামনে কোলবালিশ ধরছে। বিড়াল বালিশে ঝাঁপিয়ে পড়ছে, নখ দিয়ে আঁচড়াচ্ছে। কোলবালিশ থেকে বের হওয়া তুলা ঘরময় ছড়ানো। জোয়ারদার বিরক্ত মুখে বললেন, অন্য ঘরে যাও, আমি এখন ঘুমাবো। জামাল সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পাশের ঘরে চলে গেল। বিড়ালটা গেল জামালের পিছনে পিছনে। বিড়াল এবং জামালের বিষয়টা নিয়ে কারো সঙ্গে কথা বলা জরুরি। এটা তার মানসিক রোগ, এইটুকু বোঝার বুদ্ধি তার আছে। মানসিক রোগের কোনো ডাক্তারের সঙ্গে কথা বলাই ভালো। তার পরিচিত একজন আছে, ডাক্তার শায়লা। সে বেশ বড় ডাক্তার, বিলেত বা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। এখন অ্যাপোলো হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান। শায়লা তার দূর সম্পর্কের বোন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে যখন আইসি পড়ত তখন শায়লার জোয়ারদারের সঙ্গে বিয়ে পাকাপাকি হয়, পাঞ্চিনি হয়ে যায়। পাঞ্চিনি হবার পর দিন দুজন মিলে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে 25 মিনিট হেঁটেছিলেন। শায়লা লজ্জায় মরে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো কথা হয়নি। কোনো কথা না পেয়ে তিনি একবার বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? নদীর পার দিয়ে হাঁটাহাঁটির পর দিন বিয়েটা ভেঙে যায়।
জোয়ারদারের বড় মামা হইচই শুরু করলেন। মেয়ে যার কাছে প্রাইভেট পড়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক, একবার সন্তান খালাস করিয়েছে, তার কাছে প্রমাণ আছে, ইত্যাদি। জোয়ারদার নির্বিরোধী ভীরু মানুষ। বিয়ে ভেঙে যাবার পর সে কিন্তু ভালো সাহস দেখালো। সে শায়লার সঙ্গে দেখা করল এবং বলল, বড় মামা খামাখা হইচই করছেন, এটা তার স্বভাব, তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি রাজি থাকলে চলো, কাজী অফিসে যাই, বিয়ে করি। শায়লা কঠিন গলায় বলল, না, পুরনো দিনের কথা মাথায় রেখে লাভ নেই। শায়লার কাছে যাওয়া যায়, তিনি তো তার প্রেমিকার কাছে যাচ্ছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। ডাক্তারের ওয়েটিং লাউঞ্জে খানিকটা লজ্জিত এবং বিব্রত মুখে জোয়ারদার বসে আছেন। তার কোলে এক প্যাকেট মাতৃভাণ্ডারের রসমালাই, হাতে সবুজ রঙের কার্ড, সেখানে ইংরেজিতে লেখা প্লিজ ওয়েট, এর নিচে লেখা 17। তিনি অপেক্ষা করছেন। হাসপাতাল হচ্ছে মশামাছি মুক্ত এলাকা, কিন্তু তার রসমালাইয়ের প্যাকেটের উপর স্বাস্থ্যবান দুটা নীল মাছি উড়াউড়ি করছে। রোগীদের কেউ কেউ বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছে। রসমালাই সঙ্গে করে আনা মস্ত বোকামি হয়েছে। তিনি সৌজন্য সাক্ষাতে আসেননি, ডাক্তারের সঙ্গে তার রোগ নিয়ে পরামর্শ করতে এসেছেন। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জোয়ারদারের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে যান, নেক্সট আপনি। জোয়ারদার ভেবে পেলেন না রেডি হবার মানে কি। উঠে দাঁড়াতে হবে, দরজার সামনে যেতে হবে। ভিজিটের টাকা দিন, 1500 টাকা। হাইট আর ওজন মাপুন, ব্লাড প্রেশার মাপুন। হাতে কি? মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট টেবিলে রেখে ওজন মাপুন। মিষ্টির প্যাকেট কার জন্যে? ডাক্তারের জন্যে, আপনারাও খাবেন। অ্যাসিস্ট্যান্ট মুখ বিকৃত করে বলল, ডাক্তারের জন্য আনবেন ভিজিট, মিষ্টি লাউ কুমড়া এইসব না। জি আচ্ছা, এখন ঢুকে পড়ুন। ডাক্তারের ঘরগুলি আলো ঝলমলে হয়, রোগীর চোখ মুখ দেখতে হয়, জিভ দেখতে হয়, অল্প আলোয় সম্ভব না। সাইকিয়াট্রিস্টের ঘর বলেই হয়তো আলো কম। ডাক্তারি টেবিলের ওপাশে শায়লা বসে আছে। মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে। জোয়ারদার অবাক হয়ে দেখলেন শায়লার চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি। আগে রোগা পটকা ছিল, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, গায়ের চামড়া উজ্জ্বল হয়েছে। রঙিন স্কার্ফে শায়লার মাথার চুল পিছন দিক দিয়ে বাঁধা, তাকে খানিকটা ইরানি মেয়ের মতো লাগছে। ডাক্তার শায়লা বললেন, আপনার নাম জোয়ারদার? জি। কি প্রবলেম নিয়ে এসেছেন বলুন, গুছিয়ে বলার চেষ্টা করুন, কিছু যেন বাদ না পড়ে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যখন গুছিয়ে কথা বলা দরকার তখন টেলিগ্রাফের ভাষায় কথা বলি, আর যখন সারসংক্ষেপ বলা দরকার তখন 500 পৃষ্ঠার উপন্যাস শুরু করি। আপনি কিছু মনে করবেন না, আমার ধূমপান করার অভ্যাস আছে, আমি সিগারেট টানতে টানতে আপনার কথা শুনব। আপনার কোনো সমস্যা আছে? জি না। জোয়ারদারের বুক থেকে পাথর নেমে গেছে। শায়লা তাকে চিনতে পারেনি, চিনতে না পারারই কথা। অল্প বয়সেই তার চুল পেকেছে, মাথায় টাক পড়েছে। শায়লা সিগারেটে টান দিতে দিতে বললেন, চুপ করে আছেন কেন, সমস্যা বলুন। আমার ঘরে একটা বিড়াল ঢোকে। সমস্যা এই না আরও আছে? এইটাই সমস্যা। ফ্ল্যাট বাড়িতে থাকেন? জি। একটা ফ্ল্যাট বাড়িতে বিড়াল ঢোকা সমস্যা হবে কেন? এরা খাদ্যের সন্ধানে ঢুকবে, আরামের সন্ধানেও ঢুকবে। বিড়াল আরাম পছন্দ করে। সে কি মাঝে মধ্যে আপনার পাশে আরাম করে শুয়ে হাই তুলে? জি। যখন টিভি চলে তখন টিভির দিকে তাকিয়ে থাকে? জি। ব্যাপারটা যে খুবই স্বাভাবিক আপনি বুঝতে পারছেন? জি।
যদি এমন হতো বিড়ালটা টিভি দেখতে দেখতে টিভির নাটক নিয়ে আপনার সঙ্গে আলোচনা শুরু করত, তাহলে ছিল সমস্যা। তখন আমার কাছে আসার একটা অর্থ হতো। এখন আপনি এসেছেন শুধু শুধু কিছু টাকা খরচ করবার জন্য। চা বা কফি কিছু খাবেন? আমার এখানে চা কফির ব্যবস্থা আছে। না। বিয়ে করেছেন নিশ্চয়ই? জি। ছেলে মেয়ে কি? একটাই মেয়ে, নাম অনিকা। আমি এখন যাই? না, আমি একটা সিগারেট শেষ করেছি, দ্বিতীয় সিগারেট ধরাবো, সেটা শেষ করব, তারপর যাবেন। জি আচ্ছা। শায়লা দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল, হাস্যকর বিড়ালের গল্প নিয়ে আপনি আমার কাছে কেন এসেছেন এখন আমি সেই ব্যাখ্যা করব, দয়া করে লজ্জা পাবেন না। আপনার খুবই ইচ্ছা করছিল আমার সঙ্গে দেখা করার। আপনি লাজুক মানুষ, কোনো অজুহাত খুঁজে পাচ্ছিলেন না। বিড়ালের একটা গল্প অনেক চিন্তা ভাবনা করে বের করলেন। হয়েছে? জোয়ারদার মাথা নিচু করে থাকলেন, কিছু বললেন না। একবার ভাবলেন বলেন বিড়ালের গল্পটা সত্যি, তারপর মনে হলো থাক। শায়লা বললেন, আপনি যে মনে করে আমার জন্য রসমালাই নিয়ে এসেছেন, এতে আমি বেশ অবাক হয়েছি। রসমালাইয়ের অংশটা আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে নিয়ে ব্রহ্মপুত্রের পার ধরে হাসছি, লজ্জায় আমি অস্থির। হঠাৎ কথা নাই বার্তা নাই আপনি বললেন, তোমার কি মিষ্টি পছন্দ? আমি কোনো কিছু না ভেবেই বললাম, রসমালাই। রসমালাই কেন? কোনো মিষ্টি আমার পছন্দ না। জোয়ারদার অস্বস্তির সঙ্গে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, শায়লা যাই। শায়লা হাতের সিগারেট ফেলে দিয়ে বললেন, আচ্ছা, আবার যদি কোনো কারণে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে বা আমাকে দেখতে ইচ্ছা করে, সরাসরি চলে আসবেন, বিড়ালের কাহিনী ফাদার কিছু নাই। আচ্ছা। সঙ্গে ট্রান্সপোর্ট আছে? ট্রান্সপোর্ট না থাকলে বলুন, আমার গাড়ি পৌঁছে দেবে। জোয়ারদার বললেন, লাগবে না। প্রচণ্ড অস্বস্তি নিয়ে জোয়ারদার বাড়ি পৌঁছলেন। দরজা খুলে বাড়িতে ঢোকার পর অস্বস্তি কাটল। খালি বাড়ি, বসার ঘরে বাতি জ্বলছে, সোফায় বিড়ালটা শুয়ে আছে। তাকে দেখে একবার মাথা তুলে আবার আগের অবস্থায় চলে গেল। মনে হয় ঘুমাচ্ছে। টিভিতে হিন্দি সিরিয়াল হচ্ছে। সিরিয়ালে লম্বা গলার একটা মেয়ে সুন্দর করে কাঁদছে। তার সামনে কঠিন চেহারার একজন যুবা পুরুষ, সে মেয়েলি গলায় কথা বলছে। টিভি কে ছেড়েছে? বিড়ালটা নিশ্চয়ই না, জামালের কাণ্ড। জামালের কথাটা শায়লাকে বলা উচিত ছিল। লাভ হতো না, বিড়ালের ব্যাপারটা শায়লা যেভাবে উড়িয়ে দিয়েছে, জামালের এটাও উড়িয়ে দিবে। জোয়ারদার ডাকলেন, জামাল। জামাল জবাব না দিয়ে শোবার ঘরের মুখে এসে দাঁড়াল। কখন এসেছিস? জামাল জবাব দিল না, হাসল। জোয়ারদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোদের দুজনকে নিয়ে বিরাট দুশ্চিন্তায় আছে। দেখা যাবে শেষটায় আমি পাগল হয়ে যাব। আমাকে পাবনা পাগলাগারদে নিয়ে আটকে রাখবে। পাগলাগারদ চিনিস? জামাল না সূচক মাথা নাড়ল। জোয়ারদার উঠে পড়লেন। তাকে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। সহজ কোনো আইটেমে যেতে হবে। 2 মুঠ চাল, 1 মুঠ ডাল, 1 চিমটি লবণ আর একটা ডিম দিয়ে জাল, শেষটায় তেল দিয়ে বাগার। জোয়ারদার রান্না বসিয়েছেন। তার পাশে জামাল দাঁড়িয়ে আছে। সে উৎসুক চোখে দেখছে। বিড়ালটা খাবার টেবিলে শুয়ে ঘুমোচ্ছে। জোয়ারদার পুফির দিকে তাকিয়ে বললেন, তুই কিছু খাবি? পুফি মাথা তুলে বিরক্ত হয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। টিভির সামনে বসে জোয়ারদার রাতের খাবার খাচ্ছেন। জামাল তার পাশে বসেছে, পুফি তার পায়ের কাছে। টিভিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র পড়ে পড়ে আগুনে কি যেন দিচ্ছে। আগুন ধপ করে বাড়ছে। আগুনের সামনে বসা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে খানিকটা পিছাচ্ছে। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। মোবাইল ফোন বাজছে।
সিনেমাতেই হয়তো বাজছে। একসময় বোঝা গেল সিনেমার না, জোয়ারদারের টেলিফোন বাজছে। তাকে উঠে টেলিফোন আনতে হলো না। পুফি লাফ দিয়ে উঠে দাঁতে কামড়ে ধরে টেলিফোন নিয়ে এলো। এই জাতীয় দৃশ্য বিদেশি সিনেমায় দেখা যায়। ঘরের বেড়াল খাওয়া আর ঘুমানো ছাড়া কিছু করে না। টেলিফোন করেছে অনিকা। হ্যালো বাবা, বলো তো আমরা কোথায়? কক্সবাজার। হয়নি, 10 গোল্লা পেয়েছ। এখন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে। মামা একটা জাহাজ ভাড়া করে আমাদের সেন্ট মার্টিন নিয়ে এসেছে। মজা হচ্ছে মা? খুব মজা হচ্ছে। এখন আমরা বারবিকিউ করছি। নাও মার সঙ্গে কথা বলো। সুলতানা বললেন, এই একটা ইন্টারেস্টিং খবর শোনো। রঞ্জুর সেন্ট মার্টিনে একটা হোটেল আছে, নাম দিয়েছে সলিড রক। সমুদ্রের পাশের বাড়ির নাম দিয়েছে সলিড রক। অদ্ভুত না? ওর কি চমৎকার চমৎকার আইডিয়া। সে যে সেন্ট মার্টিনে হোটেল বানিয়ে বসে আছে তাই জানতাম না। আমি এত অবাক হয়েছি। তুমি অবাক হওনি? এখন টেলিফোন রাখছে, পরে তোমার সঙ্গে কথা হবে। মাংস পড়ে যাচ্ছে, যাই। আচ্ছা, আরেকটু ধরো, অনিকা কথা বলবে। অনিকা, কি খবর মা? তোমাকে ছাড়া এসেছি তো বাবা, এই জন্যে আমার বেশি ভালো লাগছে না। কয়েকদিন পর তো চলে আসবে। বাবা শোনো, আমি ডাবের পানি দিয়ে গোসল করেছি। কেন? মা বলেছে ডাবের পানি দিয়ে গোসল করলে স্কিন ব্রাইট হয়, এই জন্যে। তোমার স্কিন তো এমনিতেই ব্রাইট, আরও ব্রাইট হবে। আমি তখন চাঁদের মতো হয়ে যাব। চাঁদের গা থেকে যেমন আলো বের হয়, আমার গা থেকেও বের হবে। ভালো তো। বাবা, আমি টেলিফোন রাখছি, মা ডাকছে। মাকে সাহায্য করতে হবে। জোয়ারদার ঘুমোতে গেছেন। ঘুম যখন আসি আসি করছে তখন তার মোবাইল বাজতে শুরু করেছে। তার মোবাইল ধরার কোনো ইচ্ছা ছিল না। পুফি কামড়ে মোবাইল নিয়ে এসেছে বলে অনিচ্ছায় ধরতে হলো। হ্যালো, কে বলছেন? আমার নাম করিম, আমি শায়লা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম জরুরি ভিত্তিতে আপনাকে একটু দেখা করতে বলেছেন। আমার টেলিফোন নাম্বার কোথায় পেয়েছেন? আপনি তো আমাকে দিয়েছেন। টাকা দিয়ে যখন রসিদ নিলেন তখন টেলিফোন নাম্বার, অ্যাড্রেস সব দিলেন। ও আচ্ছা, আপনার পক্ষে কি এখন আসা সম্ভব? আমি গাড়ি নিয়ে আসছি। এখন সম্ভব না, আমি শুয়ে পড়েছি। আগামীকালকে আসতে পারবেন? সকাল 10টা থেকে 11টা এই সময় ম্যাডাম বাসায় থাকেন। কাল আমার অফিস আছে। তাহলে রাতে চেম্বারে আসুন। আচ্ছা, রাত 9টার দিকে এলেই হবে। রাত 9টার পর ম্যাডাম আপনার জন্য ফ্রি রাখবেন। আচ্ছা। জোয়ারদার ঘুমিয়ে পড়লেন। করিম তারপরে অনেকক্ষণ হেলো হেলো করল। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।